রোজার আগে সেঞ্চুরি লেবুর দামে কয়েকদিন আগেও 60 থেকে 70 টাকা হালির লেবু কেবল রোজা উপলক্ষে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। বেড়েছে দেশি বিদেশি ফলের দামও। বাড়তির তালিকায় আছে সব ধরনের মুরগি ও মাছের দাম। তবে আমদানি ভালো থাকায় এবার স্বাভাবিক রোজায় গুরুত্বপূর্ণ ডাল, ছোলা, খেজুর, চিনি সহ আমদানি পণ্য। আরো জানাচ্ছেন রিয়াজ হাসান। সারাদিন রোজা রেখে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত সবার আগে প্রয়োজন হয় ইফতারিতে। আর সেই চাহিদার সুযোগ বুঝে হঠাৎ 20 থেকে 40 টাকা বাড়িয়ে লেবু বিক্রি হচ্ছে রাজধানীর বাজারগুলোতে। ছোট, মাঝারি, বড় সুযোগ বুঝে লেবুর দাম উঠেছে 120 টাকা পর্যন্ত। মানে বাজার করব না আমি অজ্ঞানে পড়ে যাব, আমি আসলে কিছু বুঝতেছি না। একটা লেবু 20 টাকা হয় কি করে? আগে ছিল হালি 60 টাকা 70 টাকা, এখন 120। এটা তো টু মাছ সবার জন্য, রোজার জন্য মনে বেড়ে গেছে। এই যে গেলাম লেবু কাজল লেবু 100 টাকা আলি, 25 টাকা পিস। 80 টাকা আলি বলতেছি দিব না। পাইকারি বাজার ঘুরে দেখা যায় বাজারে যথেষ্ট লেবুর সরবরাহ আছে। তারপরও ব্যবসায়ীদের অভিযোগ, একদিকে লেবুর সিজন না থাকা, অন্যদিকে চাহিদা বেশি থাকায় স্থানীয় কৃষকরাই লেবুর দাম বাড়িয়েছে। রমজানের লেগে আর আন সিজনে গৃহস্থা পয়সা এবার খুব পাইতেছে। জায়গাতেই বাড়তি, জায়গাতে 15 টাকা 16 টাকা 12 টাকা কিনুন লাগে। সবরাতের আগে ছিল সীমিত, সবরাতের থেকে লেবুর দাম বেড়ে গেছে, তার কারণে লেবুর এখন সিজন না। এদিকে বরাবরের মতো এবারও বাজারে বাড়তি শসা, বেগুন, কাঁচামরিচ সহ সালাদ সামগ্রীর দাম। শসা হইলো বর্তমানে 90 থেকে 100 টাকা কেজি, ক্ষীরা হইলো 50 থেকে 60 টাকা কেজি, গাজর হইলো 35 থেকে 40 টাকা কেজি। 2 দিন আগেও মালটা বিক্রি হয়েছে 250 থেকে 260 টাকা। রোজা উপলক্ষে এটির দাম উঠেছে 300 টাকায়। তরমুজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, পণ্যের সংকট দেখিয়ে দাম বাড়ানোর পায়তারা করছেন আড়তদাররা। মানে আমাদের ধারণা আগামীকালকে থেকে তরমুজের বাজার বাড়তে পারে। আগে ছিল 250, এখন 320 টাকা বেচা লাগে। কয়দিনের মধ্যে? এই তো 2-3 দিনের ভিতরেই বাইরে গেছে। এটা তো ওরা জানে, আমরা তো জানি না। আমরা তো মনে করেন বেচতে আছি, আনতে আছি, কিনতে আছি, শেষ। এদিকে বাজারে যথেষ্ট আমদানি খেজুরের, ফলে ডলারের দর বৃদ্ধির প্রভাব নেই। উল্টো গেল রমজানের মতোই আগের দামেই বিক্রি হচ্ছে খেজুর। আমার মনে হয় খেজুরের দামটা বাড়ে না। অন্যদিকে হঠাৎ করে বেড়ে গেছে সব ধরনের মুরগির দাম। কেজিতে 20 টাকা বাড়িয়ে বিক্রি করায় ক্রেতারা বলছেন, রোজা উপলক্ষেই সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা মুরগিতে 20 টাকা বাড়ছে কেজিতে, আবার কমে যাবে, কালকার দিন পরে আবার কমে যাবে। 210 টাকাও যায়, 200 টাকাও যায়। বাজারে রোজার পণ্য হিসেবে প্রায় সকল আমদানি পণ্যের সরবরাহই ভালো থাকায় দাম স্বাভাবিক। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছেন, সরকার সঠিক সময়ে আমদানির উদ্যোগ নেয় এই সুফল মিলেছে। শাকসবজি থেকে শুরু করে সবকিছু পণ্যেরই মূলত এখন স্বস্তিকর অবস্থা বিরাজ করছে। ফলে এবারে রমজান আমরা আশা করছি প্রতি বছর বা ইতিপূর্বের কয়েক বছরের তুলনায় অনেকটা স্বস্তিদায়ক হবে বলেই আমাদের কাছে মনে হচ্ছে। রিয়াজ হাসান, 71, ঢাকা। এখনই মুরগির বাচ্চার দাম নিয়ন্ত্রণ করা না গেলে ঈদের পর ডিম ও মুরগির দামে বড় ধরনের মূল্য বৃদ্ধি হতে পারে বলে সতর্ক করে দেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। জানান, ডিম মুরগির বাজার অস্থির হলে সরকার দাম নিয়ন্ত্রণে উঠে পড়ে লাগে, অথচ পণ্যটি উৎপাদনে মুরগির বাচ্চা ও ফিডে সিন্ডিকেট নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। শনিবার ফিড মুরগির বাচ্চার বাজারে বেপরোয়া গতি শীর্ষক এই এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, প্রাণী সম্পদের বেঁধে দেওয়া বাচ্চার দাম 49 টাকা মানছে না কর্পোরেট ব্যবসায়ীরা। SMS এর মাধ্যমে 70 টাকা মুরগির বাচ্চার দাম ছাড়িয়ে দিলেও 2 ধাপে লাভ দেখিয়ে খামারিদের কাছে বিক্রি করা হচ্ছে 100 টাকায়। সংগঠনের নেতারা জানান, সেপ্টেম্বর থেকে প্রতি বাচ্চায় গড়ে 20 টাকা বেশি লাভ করলে গেল 5 মাসে এই খাতে অতিরিক্ত আয় হয়েছে 960 কোটি টাকা। তারা বলেন, ভালো মানের বাচ্চা কর্পোরেট গ্রুপ নিজেদেরও দিয়ে সাধারণ খামারিদের দিচ্ছে বি গ্রেডের বাচ্চা, ফলে এমনিতেই প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে তারা। বাচ্চার দামে এই সিন্ডিকেট এখনই বন্ধ করা না গেলে আবারও মুরগি ও ডিমের বাজারে বড় ধরনের মূল্যের ঊর্ধ্বগতি দেখা দিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা। রমজানে ডিম মুরগির বাজারে স্বস্তি থাকবে, চাহিদা কম, উৎপাদন বেশি, স্কুল কলেজ সব কিছু বন্ধ। ঈদে এবং ঈদ পরবর্তী সময়ে ডিম মুরগির বাজারে দেখবেন অস্থিরতা দেখা দিবে, তখন সরকার কি করবে? অতএব আমরা বলতে চাই, এই যে সিন্ডিকেট দাম যে বাড়বে, ওই দামটা কিন্তু আসলে প্রান্তিক খামারি পাবে না। কারণ আমার তো উৎপাদন খরচটাই বাড়িয়ে দিল, ঈদ আসার আগে ঈদে যে মুরগিটা বেরোবে সেখান থেকে কোম্পানিগুলো টাকা হাতিয়ে নিয়ে গেল। পার বাচ্চায় যদি 20 টাকা বেশি নিয়ে থাকে,
তাহলে তারা 960 কোটি টাকা গত 6 মাসে তারা সিন্ডিকেট করেছেন লাগাতার। বাজারে লেবুর দাম সেঞ্চুরির ওপরে। আমরা রমজানের প্রয়োজনীয় অন্যান্য পণ্যের ক্ষেত্রেও যেমন ফল টলের দিকেও আমরা দেখতে পাচ্ছি দাম কিন্তু বেড়েছে, এবং এই যে দাম বাড়ার এই যে গতি বা এই যে পরিস্থিতি, সেটি কিন্তু আমরা প্রতি বছরই একই অবস্থায় দেখতে পারি। নতুন করে আমরা যদি মুরগির বাচ্চার দামের নিয়ন্ত্রণের যে বিষয়টি ইতিমধ্যে আমরা দেখলাম, সেই বিষয়টিও যদি আমলে আনি, তাহলে মূলত রমজানের আগে বা রোজা শুরু হওয়ার ঠিক 2 থেকে 3 দিন আগে আমরা বেশ কিছু পণ্যের দামে বড় ধরনের বাড়তি বা ঊর্ধ্বগতি দেখতে পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলাপে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভোক্তা অধিকার সংগঠক ডক্টর হোসেনুদ্দিন শেখর। ডক্টর হোসেনুদ্দিন শেখর, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। প্রথমে জানতে চাই, আবারও কি রমজানের আগে সেই একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটছে? কারণ আমরা দেখতে পাচ্ছি রমজানের যে প্রয়োজনীয় পণ্যগুলো, সেগুলো কিন্তু আবারও আমরা দাম বাড়তে দেখেছি। উদাহরণ যেমন লেবুর কথাই আমরা যদি বলি, কি বলবেন এই পরিস্থিতিগুলো নিয়ে? কোথাও কি আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি? আপাতত এখানে কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না। যে কথাগুলি বারবার উঠে আসছিল, এই ঘটনাগুলি কিন্তু আগে যেমন উঠে আসছিল এখনো একইভাবে উঠে আসছে, এবং এই যে মধ্যস্বত্ব ভোগীর ব্যাপারটা আগে যেমন ছিল এখনো তেমনই আছে। যার ফলে দেখা যাচ্ছে যে ট্রেন্ডটা আগে ছিল দ্রব্যমূল্যে বেড়ে যাওয়ার, এই ট্রেন্ডটা এখনো অব্যাহত আছে। এইটাকে যদি আমরা কন্টেইন করতে না পারি, তাহলে কিন্তু প্রতিবারই একই চিত্র হবে, এবং বিভিন্ন অজুহাতে সেই মধ্যস্বত্ব ভোগীরাই লাভবান হবে। প্রান্তিক গোষ্ঠীতে যারা আছেন তারা কোনোভাবেই এর থেকে ন্যায্য মূল্য পাবেন না। সো এই জিনিসটা আমি জানি না যে ইন্টারিম গভর্নমেন্ট এটা কিভাবে নিয়েছেন, কিংবা আদৌ এই জিনিসগুলি তাদের নলেজে আছে কিনা, এবং সেভাবে তারা সেই ব্যাপারগুলো অ্যাড্রেস করতে পারছেন কিনা। না পারলে সেগুলিকে জনসমক্ষে তুলে ধরা, কারণ মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব একসময় সরকার অস্বীকারই করত, পরবর্তীতে ক্রমাগত চাপের ফলে সেটাকে স্বীকার করতে তারা বাধ্য হয়। কিন্তু স্বীকার করলেও সেটার জন্য যে মেজার্সগুলি নেওয়া, সেগুলি কিছুই নেওয়া হয়নি। যার ফলে প্রত্যেকবারই একই চিত্র দেখা যায়। আর রমজান আসলে এইভাবে যে বিভিন্ন জিনিসের যে কমোডিটিসগুলি রমজানে ব্যবহার হয়, সেগুলি যে দাম বেড়ে যাওয়ার যে টেন্ডেন্সি আগে যা ছিল এখনো একইভাবে বিদ্যমান আছে। এই ট্রেন্ডকে অবশ্যই আমরা রহিত করা উচিত, এবং আমাদের রহিত করা উচিত, এবং সেভাবে পদক্ষেপ নেওয়া উচিত। ডক্টর হোসেনুদ্দিন শেখর, একটি বিষয় আপনার একটু জানাতে চাই, সেটি হচ্ছে আমরা আসলে ভোগ্যপণ্যের বাজারে আমরা দেখি 2 পদ্ধতিতে যে কোনো পণ্যের দাম বাড়ে। যদি এলাচের উদাহরণ ধরি, গত 3 থেকে 4 মাসে এলাচের দাম ধীরে ধীরে করে বেড়েছে। গত 3 মাসেও যে এলাচের দাম আমরা 2500 টাকা কেজিতে দেখেছি, আজ সেটি কিন্তু 5000 টাকার উপরে। এরপরে আরও একটি পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে কাঁচা মালের যেটি পণ্য, যেটি আমরা লেবুর ক্ষেত্রে দেখছি। লেবু কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেও কিন্তু 30 থেকে 40-এর মধ্যেই ছিল। গতকালের বাজারেও কিন্তু 70 থেকে 80 টাকায় বিক্রি হয়েছে, আজ 100-120-এ চলে গেছে। এবং আমরা যদি ফলের দামও যদি বলি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই একই ট্রেন্ডে আসলে বাড়ছে। উল্টো দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের যে বাড়ার যে পরিস্থিতি, সেটি অনেকটি স্ট্রাকচারাল বা কাঠামোগতভাবে হচ্ছে, কিন্তু এটি নিয়ন্ত্রণের যে পরিস্থিতি, সেখানে কাঠামোগত কোনো অবদান বা কাঠামোগত কোনো পদক্ষেপ দেখেন কি আপনি? কাঠামোগত কতগুলি ডিফাইন্ড পদক্ষেপ কিন্তু আছেই, কিন্তু সেগুলোর এক্সিকিউশনের প্রবলেম আছে। যেমন রেগুলার বাজার মনিটরিং, মধ্যস্বত্বভোগীকে চিহ্নিত করা, আইনগত ব্যবস্থা নেওয়া, এবং ট্রান্সপোর্টেশন নিশ্চিত করা, পথে চাঁদাবাজি বন্ধ করা, এগুলি কিন্তু অনেক প্রেসক্রাইবড সাজেশন অলরেডি বিন দেয়ার। কিন্তু সেগুলো সম্পর্কে যদি আপনি এক্সিকিউট না করেন, আপনার পদ্ধতিগত ত্রুটি নাই, কিন্তু আপনি পদ্ধতিকে তো প্রয়োগ করতে হবে। যদি প্রয়োগই না হয়, তাহলে তো এই সমস্ত কাগজে আইন কানুন মেজার্স থেকে তো কোনো লাভ নাই। আমি যেটা মনে করি যে বাজার মনিটরিং করা এবং আইডেন্টিফাইড যেই মিডলম্যান আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। একদম শেষ প্রশ্ন, ডক্টর হোসেনুদ্দিন শেখর, এই যে আপনি বলছিলেন মধ্যস্বত্বভোগীদেরকে আইডেন্টিফাই করা বা তাদেরকে সামনে আসলে নিয়ে আসা, যথাযথ পদক্ষেপ তাদের জন্য নেওয়া, এটি তো অনেক আগের থেকে আমরা জানি এই কাজটি করলে আসলে কিছুটা আমরা সমাধানের দিকে যেতে পারবো। তারপরে এই কাজটি কতটুকু আসলে সমাধান আমরা এটাতে করতে পেরেছি? কারণ সবারই জানা এই কাজটা করা দরকার। এর আগেও আপনার সাথে এই বিষয়ে আলাপ হয়েছে, আপনিও এই পরামর্শ আমাকে দিয়েছেন, কিন্তু এই যে পরামর্শকে কেউ আমলে নিচ্ছে? এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার সবখানেই আপনারা জানেন যে এই ইন্টারিম পিরিয়ডে কোনো কিছু এক্সিকিউট করা সত্যিকার অর্থে অত্যন্ত কঠিন হয়ে গেছে, এবং এই ভোলাটাইল সিচুয়েশনের সুযোগই নিচ্ছে অনেক মধ্যস্বত্বভোগীরা। এবং অ্যাকচুয়ালি রাজনৈতিক পট পরিবর্তন হলেও মধ্যস্বত্বভোগীদের কিন্তু কোনো দল নাই, তারা দলমত নির্বিশেষে একই কাজ করে থাকে, এবং সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে সরকারের কঠোর পদক্ষেপ ছাড়া
সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব হবে না। They belong ধন্যবাদ to ধন্যবাদ all ডক্টর parties. হোসেনুদ্দিন শেখর চমৎকারভাবে বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলছিলেন। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আজ যুক্ত হয়েছিলেন ডক্টর হোসেনুদ্দিন শেখর, ভোক্তা অধিকার সংগঠক। কথা বলছিলাম দেশের বাজারের যে পরিস্থিতি এবং এর অন্যান্য যে প্রসঙ্গ সেই বিষয়গুলো নিয়ে। এদিকে তুলে চলছে অর্থচক্র। অর্থনৈতিক পুনর্নির্মাণ এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিতের সময় এসেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, আগামীতে এবং দুর্বৃত্তায়নের অর্থনীতি হবে না বাংলাদেশ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়। বাণিজ্য উপদেষ্টা বলেন, সাইফুর রহমানের নেওয়া সংস্কার উদ্যোগের কারণে ব্যাপক লুটপাটের পরও অর্থনীতি অন্ধকারে নিমজ্জিত হয়নি। আলোচনায় জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, অতীতের মতো এবারও স্বৈরাচার বিদায়ের আগে রাষ্ট্রীয় কোষাগার ও বৈদেশিক মুদ্রার মজুদ খালি করে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাইফুর রহমানের দেখানো পথ ধরে আগামীতে অর্থনীতিতে আরও উদার ও সংস্কার করা হবে। পুনর্নির্মাণের সময় এসছে। আমরা আশ্বস্ত হতে চাই যে আমরা পুনর্নির্মিত হব, আমাদের সম্পদের সুষম বন্টন হবে, আমাদের নাগরিকদের মধ্যে ক্রনি ক্যাপিটালিস্ট তৈরি হবে না, আমাদের ক্রিমিনালাইজড অর্থনীতি হবে না। উইল ক্যারি দ্য মেন্টাল অফ সাইফুর রহমান। আগামী দিনের পর ইকোনমিক যে রিফর্মস হবে সেটা সে ফুটপ্রিন্ট উনি যেটা রেখে গেছেন, উইল ক্যারি দ্যাট মেন্টাল। এবং মেন্টাল ক্যারি করতে গিয়ে যেটা আমরা আরো করব, উনি যে ডিরেগুলেশন করেছেন, লিবারালাইজেশন করেছেন, we will go for even bigger liberalization, bigger deregulation. অদম্য সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে রাধুনী কীর্তিমতী সম্মাননা পেলেন 4 নারী। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন সাংবাদিকতায় শারমিন রিমা, সমাজ কল্যাণে হাজারা বেগম, ব্যবসার উদ্যোগে জাহানারা ইসলাম এবং ক্রীড়াঙ্গনে নাইমা খাতুন। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে শুক্রবার রাজধানীতে একটি 5 তারকা হোটেলে তাদের সম্মাননা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম এবং এমডি অঞ্জন চৌধুরী। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আহমদুল্লাহ। কসমেটিক্স এবং টয়লেট্রিজ সামগ্রীর প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পরিবেশক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর একটি কনভেনশন হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাওহিদ আহমেদ, জিএম মোহাম্মদ ওবায়দুর রহমান মোল্লা। সম্মেলনে সারা দেশ থেকে আসা পরিবেশকদের সাথে ঈদ উল ফিতরের সেলস পরিকল্পনার বিষয়ে মতবিনিময় করা হয়। গণমাধ্যমের সামনেই এক দেশের প্রেসিডেন্ট ধমকাচ্ছেন আরেক দেশের প্রেসিডেন্টকে। গতকাল ওভাল অফিসের একদিকে ছিলেন মিস্টার জেলেনস্কি এবং অন্যদিকে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। খনিজ চুক্তি তো হলোই না, বরং বিশ্ব অর্থনীতিতেও এই ঘটনার নেতিবাচক প্রভাব পড়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীরাও বেশ অনিশ্চয়তায় পড়ে গেছেন। একদিনে যুক্তরাষ্ট্রের 10 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদ হার কমেছে উল্লেখযোগ্য হারে। আরও জানাচ্ছেন তানহা জুলিয়া।
চীনা পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর প্রস্তাবিত 25% শুল্ক আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন এই দেশগুলো এখনও যুক্তরাষ্ট্রের ফেন্টালিন প্রবাহ রোধে পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, মেক্সিকো, কানাডা এবং চীনের সঙ্গে আলোচনা চলছে, তবে ফেন্টালিনের কারণে মৃত্যু নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল জানায় 2023 সালে 72,776 জন মার্কিন নাগরিক ফেন্টালিনের কারণে মারা গেছেন। এর আগে গত 4 ফেব্রুয়ারি চীনের পণ্যের উপর 10% শুল্ক কমানো হয়েছিল। নতুন এই শুল্ক সেই করের উপরে যোগ হবে, যা বেইজিংয়ের জন্য বাণিজ্যিক চাপ আরও বাড়াবে।